নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আবারও চলে এসেছি আমার দিদিকে দিয়ে। কে? তনিমা সেন। জানো তো তার অভিনয়ের দক্ষতা আর প্রোগ্রাম নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে আবারও বললো যে আমার প্রশ্ন শেষ হয়নি, আরো কিছু প্রশ্ন তোমায় করতে চাই, আরো কিছু প্রশ্ন। তাই আবারও সেই প্রশ্নের উত্তরের পালা। কেমন লাগলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আমাদের সেই প্রশ্ন উত্তরের পালা। আচ্ছা, এই যে বলে না যে ও হয়ে যাবে লগন চাঁদা, এরকম একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনতাম। কেউ কেউ শুনেছি যে মানে একদম জন্মলগ্ন থেকেই সে একেবারে ওই মানে ড্রামা কুইন, কি কিং, যাই হোক, এরকম একটা ব্যাপার। সেটা কোন কোন রাশির ক্ষেত্রে হতে পারে? ইয়েস ইয়েস ইয়েস, খুব ভালো কথা বলেছে। কেউ কেউ আছে জন্ম থেকেই সে অভিনয়ের প্রতি একটা ভালো থাকে। আহ এটা খুব ভালো কথা বলেছে। লিও, লিও মানে সিংহ। তো এরা না ড্রামা ভালোবাসে, স্টেজ চায়, স্পটলাইট ছাড়া দিন চলে না। এরা না, যদি সিংহ রাশির জাতক জাতিকারা না, সব সময়ের জন্য এরা মানে আসনটা চায়, আসন মানে আমাকে এই জায়গাটা ধরে রাখতে হবে, স্টেজটা চায়, স্পটলাইটটা চায়, এবার তার দিকে সবসময় ফোকাস থাকতে হবে। এবং সেই ব্যক্তি সবার সামনে সমাদরটা চায়, মানে তার রেসপেক্টটা চায়, আদরটা চায়, ভালোবাসাটা চায়। এবং সে সবসময় সবার মধ্যে, সব ভিড়ের মধ্যে একটা তারকা রূপে কিন্তু সে সবসময় নিজেকে মনে করে। এবং এই রাশির জাতক জাতিকারা সবসময়ের জন্য নিজেদেরকে একটু অন্যরকম ভাবার চেষ্টা করে। সেটা মানে যে পেশায় থাকুক না কেন, সে যদি অভিনয় করে তাহলে সেখানে সে একটা অভিনেত্রী হিসাবে সে সারা জীবন সেই জায়গাটা ধরে রাখতে চায়। সে যদি কোনো জব করে সেখানে সে বস হতে চায়। এটা পাকা পাকি আসন নিতে চায়। পাকাপাকি আসন, মানে এই আসনের একটা লোক থাকে, মানে এটা খারাপ বলবো না না। না, খারাপ না। কোনো কোনো মানুষ দেখবে ভীষণ মাথা গরম করে ফেলে, কথা নেই বার্তা নেই, এতটা রাগী না হলেও চলতো, কিন্তু তোমার দেখা তোমার গেছে রাগ আছে দিদি? আমি হচ্ছি মানে ওই স্যাকরার ঠুকঠাক কামারের একঘা। আমি থামি, চুপ করে থাকি, হাসি টাসি, কিন্তু একবার যদি যখন রেগে রাগি। যায় তখন ব্লাস্ট। যাই হোক, দিদির কথাটা, রাগের কথা যেহেতু বললো, যে রাগ কেন হয় দিদি, শোনো। রাগটা না একটা অন্য জিনিস। রাগ না থাকলে একটা ভাইব্রেশন আসে না। যেমন ধরো মেষ, মেষ রাশি, ওরা শোনে না, আগে বলে। মেষ রাশির জাতক জাতিকারা একদম আগুনের মতো লাভ করে, ঝগড়াও করে, কিন্তু আগুনে, মানে কি, রেগে। মানে ধরো হট করে রেগে যাবে, আবার ঠান্ডা হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের একটা রাগের একটা সবসময় একটা প্রবণতা থাকে, তো উত্তেজিত হয়ে যায়, হট টেম্পার হয়ে যায়। মানে বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে, বুঝে ওরা কোনো কাজ করতে চায় না বা করতে পারে না। সিদ্ধান্ত ওরা হতকারী, তার জন্য অনেক জায়গায় কিন্তু ঠকে যায়, অনেক জায়গায় কিন্তু লস হয়, অনেক জায়গায় কিন্তু লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রেও তারা পায় না। হয়তো এমন একটা কাজ এটা খুব সুন্দর ভাষায় বললে হবে, কিন্তু সেটা তারা বলে না। তারা ওই অহংকার, রাগ, জেদ এটা থাকে। মেষ রাশির জন্য এটা থাকে। আর একটা কথা, ওই যেহেতু আমি হাসির পাঠ করি, বেশিরভাগ সময় এরকম থাকি, অনেকের ধারণা, উম, ধারণা বলবো কেন, ধরো এটা সত্যি কথাও, যে আমি লোকের সামনে কখনো আমার দুঃখটাকে প্রকাশ করতে চাই না। আমার দুঃখ আমার ঘরের ভেতরে, কারণ আমার দুঃখে তুমি কখনো দুঃখী হবে না। সেই জন্য ধরো যারা লুকিয়ে রাখে, লুকিয়ে কাঁদে, মানে আচ্ছা, বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আরে কোন রাশির জাতকরা লুকিয়ে লুকিয়ে তাদের অ্যাকচুয়ালি আমি দুঃখ। কিন্তু আমার রাশি জানি না, জানো তো, আমি নিজেকে সাঁড়াশি ভাবি। একদম একদম। কি বলবো দিদি, আমারও এরকম হয় জানো তো, কিন্তু আমি এই রাশির জাতক না হলেও বৃশ্চিক রাশি, মানে ওরা না ভিতরে ঢুকে থাকে। যেমন জলের নিচে হাঙর, চোখে জল নেই কিন্তু ব্যথা জলের মতো। জানো তো দিদি, অনেকের চোখে না জল থাকে না, কিন্তু অন্তরে ব্যথা থাকে, হৃদয়ে কষ্ট থাকে।
মনে জ্বালার যন্ত্রণা থাকে, কিন্তু প্রকাশ করে না, মানে প্রকাশ করলেই কিন্তু সবার কাছে ছোট হয়ে যাবে। অনেকের কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টটা প্রকাশ করে না এই রাশির জাতক জাতিকারা। এরা সবসময় কষ্টটা চেপে রাখে। তাই তুমি বুঝবে না, এদের কষ্ট থাকলেও এরা হাসে। আমি জানি না তোমার কি রাশি, আমি জানি না আমার কি কিন্তু রাশি। আমি তোমাকে বলবো কি রাশি, কি লগ্ন, কি নক্ষত্র সব বলবো। আমি দিদির রাশি নক্ষত্র বলবো, কিন্তু তোমাদেরকেও বলবো, সত্যি কি তোমাদের কান্না হয়, কিন্তু কান্না করো না। যদি তোমাদের এই রাশি হয়ে থাকে তাহলে আমাকে জানাও, দেখবো ঠিক না ভুল। গভীরভাবে প্রেমে পড়াটা আহ, আজকাল বোধহয় একটু কমে গেছে, কারণ প্রেমে পড়া বারণ। হ্যাঁ, অকারণ অকারণ না না, সেই প্রেম কারণে কথাটার অকারণে। প্রেমের গভীরতাটা মনে হয় কমে গেছে এখন। একটা আলগা চমক, চাহিদা, লোভ, স্বার্থপরতা। আজকাল মানুষ না প্রেমে পড়ে, আমি দেখেছি আজকালকার ছেলে মেয়েদের, যে জেনে শুনে তারপরে প্রেমে প্রেমে তো দুম করে পড়বো, শ্যাওলা পড়া নর্দমার পাশ দিয়ে যাচ্ছি, পাটা তো এমনি হড়কে যাবে। ওই আমি যদি আনন্দবাজার পেপারে যেমন থাকে না, যেমন কি চাকরি করে, কত টাকা স্যালারি, তাহলে যেমন বিয়ে দেবো, সেরকম হ্যাঁ, প্রেমটাও সেরকম প্রেমটা হয়েছে। ওই জায়গায় যে এসে তুমি গেছে, কি করো, যে না বাবা ওই কেমন ছেলেটা দেখে, কবিতা লেখে কিংবা ওই মেয়েটা শুধু গান করে, ওরম প্রেমে পড়লে চলবে না আর কি। তো সেটাকে কি বলে এখন, যে এই যে আলগা প্রেম, একটা ফিল্মি কায়দা মানে যাকে কারা বলে। হয় এরকম, মানে কোন হ্যাঁ, রাশির কোন জাতক রাশির লোকের জাতিকারা, এরকম একদম হয়। ঠিকই বলেছে আমাদের দিদি। মানে সব থেকে বড় কথা হলো যে প্রেমটা হয় মধুর, প্রেমটা হয় একটা আলগা, একটা মানে ভালোবাসা ভাইব্রেশন। কিন্তু মীন রাশি যাদের আছে না, মীন রাশি একবার ভালোবেসে ফেললে জীবনটা প্রেমের কবিতা বানিয়ে ফেলে। মানে মীন রাশির জাতকরা একবার যদি ভালোবাসায় পড়ে, তাহলে জীবনটাকে কবিতা বানিয়ে ফেলে। মানে কি, আহ গভীর প্রেম জানা তো কি, তোমার সবটাকেই ভালোবাসা, তোমার খারাপ, তোমার মন্দ, তোমার বাজে, আমি যদি তোমার ভালোটাকেই ভালোবাসি, তোমার খারাপটাকে যদি আমি ভালো না বাসতে পারি, তাহলে তোমার প্রেমে আমি কি করে পড়লাম। তার মানে এখন বুঝতে হবে যে মীন রাশিটা দুনিয়া থেকে উধাও হয়ে গেছে, ওই একটা রাশি অফ হয়ে গেছে একদম। মানে একটা কথাই বলবো যে আহ, রাশি অনুযায়ী প্রেম ভালোবাসা, এটা আমি বিশ্বাস করি না। প্রেম ভালোবাসা অন্তর থেকে আসে এবং মন থেকে আসে, এবং যদি সত্যিকারের প্রেমে পড়ো, যদি সত্যিকারের প্রেমে পড়ো, তাহলে তার মনটা দেখো। আবার অনেককে দেখেছো তুমি, না বলার প্রেম, সারা জীবন ভালোবেসে গেল কাউকে, কিন্তু মুখ ফুটে বলতেই পারলো না, কাউকে বুঝতে দেয় না। বুঝতে দিল না। হয়তো মানে এই কথাটা জানা যায় কি করে, হয়তো তার একটি বন্ধুকে কিংবা একজন আত্মীয় কোনো একজনকে বলেছে, না হলে তো কথাটা বেরোবেই না বাইরে। এমন অনেকেই আছে, মানে কোন রাশির জাতকরা তুমি জানো, হুম। মানে তারা, তোমাকে বলি, মানে এটা বলতেও কেমন লাগছে, তাও বলি, মানে অনেকে কষ্ট পাবে। সব থেকে বড় কথা হলো, যে ব্যক্তি প্রেম করে, কন্যা রাশি, কন্যা রাশি, ওরা ভালোবাসে নিঃশব্দে, বিশ্লেষণ করে, পাগল হয়, কিন্তু মুখ খোলে না। কথাটা বুঝলি দেবী? মানে কন্যা রাশির জাতক জাতিকারা তোমায় ভালোবাসবে, তোমাকে বোঝানোর চেষ্টা করবে, তোমার জন্য পাগল হবে, কিন্তু মুখ ফুটে বলার সাহসটা থাকবে না। যদি তুমি না বলে দাও, হ্যাঁ, যদি সমস্যা হয়, মানে ওরা একটা কোথাও একটা, যে তোমাকে পেতেই হবে, তোমাকে ছিনিয়ে নিতে হবে, তোমাকে একদম মানে মানে জোর করেই করবে, সেটা করে না এই রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকারা ভালোবাসে, কিন্তু অন্তর দিয়ে, এবং সেটা লুকানো থাকে। ভালোবাসার জন্য তোমার সব হেল্প করবে, সবকিছু করবে, কিন্তু তারা তোমাকে বোঝাবে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসতে হবে, জোর করবে না।
তার জন্য সেলুট আমি কন্যা রাশির জাতক জাতিকাদের। এত প্রেম প্রেম করলে না মানে একটা কিরোটা এসে যাচ্ছে আর কি ব্যাপারটা। আচ্ছা, এই যে পুরনো প্রেমকে মানে ভুলে যাওয়ার, মানে এটা একটা ইম্পসিবল ব্যাপার। আমার সারা জীবন এই নিয়ে সংসার তছনছ হয়ে গেল, একটা হয়ে গেল, সে হয়ে গেল। কিন্তু ধরো কোনো ছেলে, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মেয়েটার দিক থেকেই হয়, ওই ছেলেটাকে ভুলতেই পারলো না, তার থেকে সারাটা জীবন তার তছনছ হয়ে গেল। কিন্তু ছেলেটা হয়তো বিয়ে থা করলাম, মেয়ের ব্যাপারও হয়, মেয়েটা বিয়ে থা করে দিব্যি ঘর সংসার করছে, ছেলে পুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অপরপক্ষ পারলো না শেষ অব্দি। এটা এটাও কি একটা রাশির ব্যাপার? একদম, একদম দিদি। মানে ভুলে যাওয়া কি সম্ভব? মানে ভালোবাসা, পুরনো প্রেম, হয়তো সে অন্য কোনো প্রেম পেয়ে হয়তো ভুলবে, কিন্তু তোমায় বলি যে কর্কট রাশিরা হলো, ওরা স্মৃতির সমুদ্র। প্রেম টিকে না থাকলেও আবেগটা বয়ে যায় অনেক দিন, অনেক দিন। মানে প্রেমটা হয়তো টেকে না বা টিকাতে পারছে না, কিন্তু ওরা না ভুলতে পারে না। ওরা অন্তরে কোথাও রেখে দেয় তার ভালোবাসাটা, থেকে থেকে তার ছোবলটা খায়। হ্যাঁ, কষ্টটা পায়। তুমি কি প্রেম করেছো? প্রেম করেনি এরকম আছে? কেউ আছে? তাহলে তুমি তোমার একটা কোনো মজার একটা ঘটনা বলো প্রেম। হ্যাঁ, সে মজার কথা প্রচুর বলতে না, পারি। প্রেমের কথা। প্রেমের মজার কথা, আচ্ছা। আমাদের বাড়িটা তো মানে বাড়ি একদম, বাবা, কাকা, কাকিমা, খুড়তুতো বোন টোন সবাইকে নিয়ে একটা বড় ফ্যামিলি ছিল। তো আমার মেজো কাকা সেজো কাকা বিয়ে করেননি, বাবা আর ছোট কাকা বিয়ে করেছেন। তা মেজো কাকা একদম আমাদের সংসারে, আমাকে যেমন আমি হচ্ছে বাড়ির ছোট মেয়ে, মানে আমার বাবার, আমি হচ্ছে ছোট মেয়ে, আবার ছোট কাকার 2 মেয়ে পরে, কিন্তু আমি ভীষণ আদরের ছিলাম। ছোটবেলার আদরটা বলতে আমিই ছিলাম আর কি। তো যথারীতি একটু বড় হতে না হতেই প্রেমে পড়তে শুরু করে দিয়েছি। আর নানান জায়গা থেকে ছেলেরা, তখন তো চিঠি লেখা ছিল। তখন তো তুমি সুন্দরও তো মানে মারাত্মক ছিল। সে হতে পারে, সে জানি না। এখন এরকম, তখন কেমন ছিল? এই ব্যাপারে একটা মজার কথা বলবো। তো যাই হোক, এদিকে তো টুকটাক তখন তো চিঠি লেখালেখি ব্যাপার তখন ছিল। চিঠি তো জামানা ছিল। তো এরকম চিঠি আসতো, আর এরকম প্যান্টের কাছে এরকম ভাবে গুটিয়ে রাখতাম আর কি, আচ্ছা। পরে পড়বো। ফ্রক পরা তো, তখন তোমার সারাদিন থাকতো যে কখন চিঠিটা কখন পড়বো, পড়বো, কখন কি চিঠিটা পড়বো। এদিকে ঠিক কিছু থাকে না, পাড়া প্রতিবেশী ঠিক বাড়িতে খবরটা দিয়ে দেয়, ওর সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে, ওর সঙ্গে দাঁড়িয়ে করেছি, মেজো কাকা বাড়িতে ফিরতেই দৌড়েছে, ওখানে দাঁড়িয়ে কেন কার সঙ্গে কথা বলছিলে। তো আমার পেটে তখন কিন্তু গজগজ করছে চিঠি, বলছি কখন পড়বো। আমি কি সব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি, আর মেজো কাকে ছব কাকা বলতাম, ছবি নাম ছিল। চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি হ্যাঁ, কি করেছে, আমি কেন করেছি, করতে করতে টুপ করে পেট থেকে খসে চিঠিটা পড়ে গেছে। পড়া হয়নি। না, অত সোজা নাকি, আমি ওই চোখের দিকে যেই তাকিয়েছি, পাটা চলে গেছে চিঠির ওপরে, পাটা গিয়ে চিঠিটাকে টেনে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম ভাবে, গোটানো চিঠি তো। সে তখন আমাকে চোখে চোখ রেখে বকতে ব্যস্ত, কিন্তু আমার যে চিঠিটা পায়ের তলায় আছে সেটা আর বুঝে পেল না, ওটা হাতছাড়া করা যাচ্ছে না। আর এরকম করবে না, এরকম করলে কিন্তু ঘর থেকেও যাচ্ছি না, ঘর থেকে যাবো কি করে, পাটা ঘষে ঘষে যেতে হবে তো। তারপর কাকা নিজেই যে পেছন পর টুক করে মাটিতে দিয়ে চিঠি নিয়ে দৌড়। কিছু ছিল ওর মধ্যে লেখা ছিল? নিজে লেখা ছিল তখন একটুখানি কথা, তুমি স্কুল থেকে ফিরছিলে, ভীষণ সুন্দর লাগছিল, তোমার কপালে ঘাম ছিল, ভীষণ ভালো লাগছিল, এইগুলোই হচ্ছে মধুর ব্যাপার। এই জিনিসগুলো না আর পাওয়া যায় না। এখন SMS এর যুগ, এখন মানে আইফোনের যুগ, এখন মানে অ্যান্ড্রয়েডের যুগ। হ্যাঁ, বানান ভুলও আসে না। প্রথমবার চিঠি পেলাম, বাবা মাকে সব কথা বলারও ছিল আমার। তখন সেই চিঠির মানে জামানাটাই আলাদা, সত্যি। একদমই তাই। মানে এক একটা সময় থাকে না, পার হয়ে যায়, এটা একটা ভালো জিনিস। যেটা বললো যে আমাদের জীবনে প্রেম আসে, প্রেম ভেঙে যায়, এবং প্রেম, ওই ভাঙা প্রেম অনেকে ভুলে যায়, অনেকে ভুলতে পারে না।
একটা কথা দিদির কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম, যে প্রেম আসে না এমন কোনো ব্যক্তি নেই, প্রেম আসে, কেউ সেটাকে ধরে রাখতে পারে, কেউ আবার ধরে রাখতে পারে না। আচ্ছা, তোমাকে একটা গোপন কথা বলি, এমন তোমার কাউকে এমন লেগেছে যে তোমার ভালো লেগেছে তাকে, যে তুমি ভেবেছো যে জাস্ট ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম, বা হ্যাঁ, ওকে অনেক মানুষকে, অনেক মানুষকে, হ্যাঁ, মানে এটা কোনো একটা নয়, না 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 না, কোনো মানে একটা নয়। জীবন মানে আমার একটা ব্যাপার আছে জানো, আমার ভালো লাগাটাও একটা অদ্ভুত টাইপের। হুম আহ, যেমন আমি দুজন পুরুষ মানুষকে নিয়ে এখনো রাত্রিরে শুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন 150 বছর পার করে দিয়েছে, একজন 100 বছর পার করে তুমি এমন দিয়েছে। ভাবে বললে কি ভাবলো মজার কথা। এই বলাটাই, একজন হচ্ছে রবীন্দ্রনাথ, একজন হচ্ছে হেমন্ত মুখার্জি। ও মাই গড, কারণ হেমন্তর গান, রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি ঘুমোই। সবসময় খারাপ ভাবলে হবে না কিন্তু। এই হচ্ছে আমার আমার ভালোবাসা যদি বোঝো, আমার প্রেম যদি বলো এরকম। তা বলে কি সাধারণ প্রেম নেই? প্রচুর আছে, প্রচুর। এই যে তন্ত্র সাধনার কথা তুমি একটু আগে বলছিলে, তন্ত্র মন্ত্র করে এইভাবে কি এটা দিয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়? আমি কিভাবে বলছি, ধরো আমি জানি আমার বর ভীষণ খারাপ লোক, আমি জানি সে অন্য মেয়ে মানুষে আসক্ত, কিংবা একজন পুরুষ জানে যে তার বউ অন্য পুরুষে আসক্ত, তবুও তাকে নিয়ে সংসারটাকে বাঁধবে বলে তন্ত্রমন্ত্রের দেয়া, সেটা কি? মানে এটা একটা রাশির জাতক জাতিকারা খোঁজে, এটা হলো বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি মানে আবার ওরা আধ্যাত্মিক, তন্ত্র, গুহ্য চিন্তা সবই তাদের টান, বাইরের চেয়ে ভিতরের শক্তির বড় করে দেখা। মানে ধরো আমার বৃশ্চিক রাশি, আমার বউ হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক, তাহলে আমি হয়তো একজন তন্ত্র বা তান্ত্রিক খুঁজছি, যে যদি তাকে ঠিক করা যায়। মানে আমাদের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি, মানে যে আমি আমার বউয়ের সমান ছেড়ে দেব, ওকে তাড়িয়ে দেব, সেই থিঙ্কিংটা বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে কিন্তু এটা আসে না। এটা ওরা কিন্তু সম্পর্কটা, তোমার বউ ধরো যার প্রতি আসক্ত, সত্যি করেই তার প্রতি আসক্ত, তোমাকে পছন্দ করে না, হ্যাঁ এবার তার কাছ থেকে ছিনিয়ে আনা, হ্যাঁ, এটাও তো খারাপ, এটাও তো খারাপ। এটাও তো খারাপ। তো একজন পুরুষের উচিত, মানে এটা তো, মানে সত্যি কথা বলতে, আমার বউটা যদি অন্য কাউকে পছন্দ করে, আমার মতে, আমার মনে হয় যে আমার বোঝা উচিত যে তাকে তার কাছে দিয়ে দেওয়া, বা তাকে যে তুমি তার সাথে হ্যাপি থাকো। কিন্তু তুমি এমন করছো, তাকে পছন্দ করছো এবং আমার সাথেও তুমি রয়েছো, সেটাই। দুজনকে তুমি সমস্যায় ফেলছো। তো এই সমস্যায় ফেলাটা আমার মতে উচিত নয়। ভালো যাকে লাগে তাকেই ভালোবাসো, আর যাকে ভালোবাসো তাকে বিয়ে করেছো এবং মনে হচ্ছে তাকে বিয়ে করে তাকে ভালো লাগছে না, আবার অন্য একজনকে ভালো লাগছে, তাহলে এটা তোমার মানসিক রোগ তাই তো। আমার মতে। কেন, ভালোবাসাটা ঠুমকো নয়, হট করে হয়ে গেল, চুট করে হয়ে গেল। ভালোবেসে বিয়ে করেছো, তার সাথে আছো, ঠিক আছে, টুকিটাকি অশান্তি থাকতেই পারে, সেটাকে কিন্তু মানে সংসারে থাকবে। সংসারে হয়, একটা আবদার থাকে, ভালোবাসা থাকে, কিন্তু আবার অন্য কাউকে মনে লাগা, আবার তাকে নিয়ে সংসার করা, আমার দেখা এরকম অনেকে আছে যে একাধিক বিয়েতে রয়েছে। আমি তোমাদের সবাইকে বলি যে প্রেম খেলনা নয়, প্রেম একটা আলাদা জিনিস। সেই আলাদা জিনিসটা ভাবতে হবে, বুঝতে হবে এবং ফিল করতে হবে। আমি এরকম অনেক ঘর ভেঙে দিয়েছি জানো। কি করে? হ্যাঁ, কি করে? আমি বলছি, মানে আমি তাদের নাম বলবো না, তারা এখন ভালো খেটে রোজগার করে ভালোভাবে আছে। আমার কাছে যখন আসতো, দিদি দেখো এরকম মেরেছে, মারধর করা, এ করা, মেয়ে আছে, বাচ্চা আছে, তো বর অন্য একজনের কাছে যাচ্ছে, আমি ওকে বললাম যে তোর কি মনে হয় তুই এই বরকে ছাড়া বাঁচতে পারবি না? বর যদি অন্য কারোর কাছে যায়, লোকে বলবে তোকে যে তোকে ছেড়ে গেছে কেন, তোর সেটা দোষ, তোর ক্ষমতা নেই ওকে ধরে রাখার, হ্যাঁ, তাই জন্য গেছে। আমি তাকে বলেছি যে নিজের পায়ে দাঁড়া, বাচ্চাটাকে মানুষ কর, অনেক কাজ আছে, সবসময় যে বড় বড় কাজ করতে হবে তা তো নয়। সে কিন্তু বর ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে এখন মাথা উঁচু করে বাঁচছে, সেই বর
পরে ফিরে আসতে চেয়েছে তার কাছে, যেহেতু সে বড় হয়েছে। যে বড় হয়েছে আমার কাছে আবার বল দিদি ও না আসতে চাইছে। আমি বললাম যে তোর বর তুই ভাববি আসতে চাইছে কিনা, কিন্তু তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তবু আমি তোকে বলছি তোর আমি রক্তের সম্পর্কে কেউ নয়, যেদিন লোকটাকে নিয়ে তুই তোর ঘরে তুলবি সেদিন থেকে কিন্তু আমি তোর কাছে মৃত, কিংবা তুই আমার কাছে মৃত। সম্পর্ক শেষ। একদম সম্পর্ক শেষ। আবার দুদিন পরে আবার ল্যাংচাতে ল্যাংচাতে কাঁদতে কাঁদতে আসবে, ওটি আর হবে না। নিজের মান সম্মান নিজের কাছে। তো এই যে সংসার করতে করতে ধরো মানে হয় না, ভীষণ ক্যাটার ক্যাটার করে কথা বলে, ভীষণ এইভাবে কথা বলে। কিছু মানুষ আছে আবার দেখবে এত সুন্দরভাবে কথা বলে, নিজের ভাষায় নিজের কথা দিয়ে মানুষকে একদম মোহিত করে রাখতে পারে। সত্যি কথা বলতে এমন কিছু রাশির জাতক জাতিকারা আছে, তাদের কথা শুনতে ইচ্ছা করে, তাদের কথা শুনে মনে হয় তাদের একদম কথা কেন শেষ হয়ে গেল, আরেকটু চলুক। হ্যাঁ, কথা কেন শেষ হলো, আর একটু চলুক, রাইট। তুলা রাশি, ওদের কণ্ঠে মধু আছে, ওদের শব্দে কৌশল আছে, কিন্তু সেটাও যেন নাচার মতো স্নিগ্ধ। মানে যখন একটা আমরা ডান্স দেখি না, মনে হয় না দেখতে ইচ্ছা করে, সেরকম তার কথাটাও মনে হয় যেতে আরেকটু বলুক। জানি না এটা কতটা সত্য কিনা মিথ্যা। আমার রাশিটা কিন্তু তুলা রাশি। আমিও শুনেছি আমার রাশি তুলা। এবার আমার রাশিটা মানে আমি জানি তুলা। না, কিন্তু শুনেছি। এবার আমার যেহেতু রাশি তুলা, কিন্তু আমার কথাটা কতটা শুনতে ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কথাটা খুব মধুর হয় এবং তাদের কথা শুনতে ভালো লাগে এবং আমার মনে হয় স্পষ্ট বক্তা হয় আমরা, হ্যাঁ, যে যেটা যদি- সত্যি সেটা বলবো। যদি আমরা না, মানে আমরা সব সময়ের জন্য মানে সত্যটাকে বলি, তাতে যা হয়। আমার তাই। ডরনা নেই, ডরনা নেই। আমি অনেক মানুষকে দেখেছি যারা না একটু চুপচাপ থাকে, মানে একটা কথা হচ্ছে হ্যাঁ চুপচাপ আছে, কিরে যখন কথাটা যখন শেষ হলো, একটা তর্কের শেষ হলো, তখন ও বললো আমি তো আগেই জানতাম সবটা। এরকম একটা ব্যাপার আছে। হয় দেখি, জানো তো, মানে এটা সত্যি। মানে মানে সব জানতা হনু, হ্যাঁ। সব জানে ও। এবারে হয়তো কোনো আলোচনার মধ্যে নেই, মানে লাস্টে বলবে আমি জানতাম এটা। এটা আমার জানা ব্যাপার ছিল তো, ব্যাপার ছিল। এরকম একটা। এটা কারা হয় জানো? ধনু রাশি। ধনু এরা দর্শক ও দার্শনিকও। তাদের মস্তিষ্কে সদাই বিশ্লেষণ চলছে, বিশ্লেষণ করছে, আর মুখে এক ধরনের ঠান্ডা। সব চিন্তা ভাবনা, মানে একটা আত্মবিশ্বাস, এগুলি কিন্তু থাকবে ওদের মধ্যে। মানে সব জানি আমি, মানে আমি কিছু বলিনি, তার কারণ আমি কিছু মানে আন্দাজ করতে পেরেছি যে এটা হতে পারে, এটা হবে। তো এই রাশির জন্য মানে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি মনে করি এটাও একটা ভালো গুণ যে মানে বেশি বলাটাও ভালো নয়, শোনা, মানে যারা শোনে, শ্রুতিধর যারা শোনে, হ্যাঁ। তারা কিন্তু অনেকটাই বুদ্ধিমান, আর যারা বেশি বলে তারা অতটা বুদ্ধিমান নয়। দুম করে ওই একজনের সঙ্গে দেখা হয়ে গেল আপনার, দাঁড়িয়ে খুব ইয়ে করে বললে যে তুমি ধরো খুব আরে তোমার ভূত ভবিষ্যৎ সব তো আমার জানা আছে, এবং সে বিশ্বাস করে ফেললো, বলুন না বাবা, বলুন না বাবা, বলুন না। এটা কি এক ধরনের রাশি? হ্যাঁ, এটা সব ধরনের রাশির মানুষরা না, এটাও আবার কোন ধরনের রাশিরা বিশ্বাস করে সেটাও জানা দরকার। সব থেকে মানে বড় কথা, ধরো কেউ কেউ আছে, এই জানো তো তোমার না এটা হয়েছে, তোমার এটা হতে, আচ্ছা কি হয়েছে দাদা একটু বলুন, একটু হাত টাত দেখো। পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে পিছনে কিন্তু। ঘুরেছে। এটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি না, এটা যখন ঘুমায় এরা তখন বিশ্বাসও করে অন্যরকম। তো ওরা অ্যাস্ট্রোলজির প্রেমে পড়ে যায়, অ্যাস্ট্রোলজির প্রেমে পড়ে যায়, ভবিষ্যৎ শুনতে ভালোবাসে। এমনকি ওরা ওই কম্পিউটার দেখে মেলায় ওদের রাশিফল কি কি আছে, এআই ফেআই দিয়ে দেখে। তো এরা এক ধরনের বলতে পারো যে মানে এরা কর্মঠ তেমন নয়, মানে কাজ অতটা করবে না ওরা, মানে মিরাকেলে বিশ্বাস, মানে কিছু আচ্ছা। একটা মানে হট করে হবে বা কিছু, এই জন্য। তাই বলবো যে এটা আমার মতে খারাপ ভালো কিনা জানি না, তোমরা কমেন্ট করে বলবে যে এই রাশির জাতক জাতিকারা
কুম্ভ রাশির জাতক জাতিকা সব সময়ের জন্য জানার ইচ্ছা, কিন্তু জানার মানে কি, রাম এসে বললো একটা, শ্যাম এসে বললো একটা, এ বললো এটা। আমাদের এই অনুষ্ঠানে আমাদের দিদি তনিমাদি আমাদের এই অনুষ্ঠানের নক্ষত্রের আলোতে আমাদের আলোকিত করলো যে স্টুডিও, তা তোমাদের কেমন লেগেছে? তুমি আগে বলো তোমার কেমন লেগেছে। আরে দিদি, তুমি আমাকে দেখে কি মনে হচ্ছে, মানে কেমন আমার লেগেছে বলো, তোমার কি মনে হয়? না আমি ঠিক এইভাবে প্রশ্ন তো করি না, আমার লজ্জাই করছিল তোমাকে একটু প্রশ্ন করতে, কিন্তু আজকে যখন এই চেয়ারটা আমি বসেছি তখন ভেতরে তো কিছু প্রশ্ন থাকেই, আমি সেই জন্য তোমায় কিছু প্রশ্ন এই করে ফেললাম। চেয়ারটা, এই যে এই চেয়ারটা সবার জন্য, সবার জন্য। তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও, তোমরা এসে আমাকে প্রশ্ন করতে পারো দিদির মতো করে, আমি কিন্তু অ্যান্সার দেব। তো আমি দর্শক বন্ধুদের বলবো, যারা আমার ফলোয়ার্স তাদেরকে বলবো যে দিদি আমার এখানে এসে আমার খুব ভালো লাগে, দিদির সাথে আমার একটা ভালো সম্পর্ক, একটা ভালো বন্ডিং আছে, এবং দিদি আমাকে খুব ভালোবাসে। জ্যোতিষটা দিদি মোটামুটি বোঝে বোঝে এবং এই সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা আছে, দুর্বলতা নয়, ভালোবাসা রয়েছে। দিদি বলে যে এই সাবজেক্টটাকে আমি খুব ভালোবাসি, এটা যদি সঠিক বিচার হয়, সঠিক মানুষ হয়, তাহলে অনেকটা দূর। দিদি আমাকে একটা কথা বলে যে মানুষ চিনবো কি করে, সঠিক মানুষ। তো এই সাবজেক্টটাকে যদি সত্যিকারের ভালোবাসো, তাহলে এই সাবজেক্টটাকে যদি জানতে হয়, একটু বুঝতে হয়। এই সাবজেক্টটা এই নয় তোমাকে রাতারাতি বড়লোক বানিয়ে দেবে। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমাকে দিশা দেখাবে, পথ দেখাবে এবং তোমাকে রাস্তা দেখাবে। তাই যদি মনে করো একজন অভিজ্ঞ জ্যোতিষ দেখাবে, তাহলে তোমাকে নিজেকে একটু বুঝতে হবে যে মানুষটার কাছে যাব, দেখাবো, হয় একবার ঠকবো, চিনতে পারবো, ওই ঠকবো, জিতবো, হারবো এই কথা ভাবলে তুমি কাউকে দেখাতে পারবে না, কারো কাছে তুমি যেতে পারবে না। আর ঠকানোর মালিক কে? আমরা কেউ নয়। ঈশ্বর যদি তোমাকে না ঠকায়, তুমি কোনোদিনও ঠকবে না। আর ঈশ্বর কখনো ঠকায় না, ঈশ্বর পথ দেখায়, রাস্তা দেখায়, এবং সেই রাস্তা তোমাকে হাঁটতে হবে। দিদি, আমার দর্শকদের জন্য, ফলোয়ার্সদের জন্য তুমি কি বলতে চাও? আমার যা বলার ছিল তা ও নিজেই বলে দিল, যে একেবারে অন্ধের মতো বিশ্বাস না করে একটু পড়াশুনো, একটু ওদেরও বোঝা, ওরা যেমন আমাদের বোঝে ওদেরও বুঝতে হবে যে কে কতটা কিরকম। কারণ আমরা জ্যোতিষীদের দোষ দিচ্ছি, কিন্তু সমস্ত জায়গাতেই সত্যি মিথ্যে রয়েছে, সব জায়গাতেই লোক ঠকাচ্ছে, সব জায়গাতেই কিছু মানুষ ভালো আছে, খারাপ আছে, সব আছে। নিজের বুদ্ধি খাটিয়ে অন্ধের মতো বিশ্বাস না করে নিজে একবার করে এসে একটা প্রশ্ন করা, এই চেয়ারটাতে বসে কিংবা অন্য কোথাও বসে ওকে হাত দেখানো চলতেই পারে। অন্ধর মতো নয়, আগে বিচার করো। সেটা কেউ রামকৃষ্ণের কথা, আগে রামকৃষ্ণ যে আমাদের বিবেকানন্দ, সে কিন্তু গুরু করার আগে সে কিন্তু অনেক পরীক্ষা নিয়েছিল রামকৃষ্ণের। তো তারপরে কিন্তু সে গুরু বানিয়েছে সীতাকুর রামকৃষ্ণকে। তাই গুরু বানাতে গেলেও গুরুর পরীক্ষা নেওয়া দরকার, এবং তার জন্য তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি যদি যোগ্য না হও, তাহলে তুমি কিন্তু গুরুর পরীক্ষা নিতে পারবে না। তাই একটু জানতে হবে, বুঝতে হবে। আর যদি ভালো লাগে তাহলে আসবে, শেয়ার করবে, লাইক করবে, আর আমাদের সাথে গল্প করবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।